গল্পকরণে আপনারা শুনছেন আহমেদ সফার গল্প গাভী বৃত্তান্ত। গাভী বৃত্তান্তের দ্বিতীয় পর্ব আজ। মনের মধ্যে অশান্তি, তবু সকালবেলাটা তার মন্দ লাগছিল না। এরকম ভোর তার জীবনে আর কখনো আসেনি। তিনি মস্ত কম্পাউন্ডটা ঘুরে ঘুরে দেখছিলেন। এরই মধ্যে একটা বেলা হয়েছে। দারোয়ানের ঘণ্টা করে লোহার গেট খুলে ফেলেছে। ঝাড়ু হাতে খুন্তি হাতে একদল মেয়ে পুরুষ কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করল। নুরুন্নাহার বানু পায়ে পায়ে গেটের কাছে চলে এলেন। ঝাড়ুওয়ালা ঝাড়ু তুলে, খুন্তিওয়ালা খুন্তি তুলে সালাম দিল। নুরুন্নাহার বানুর নিজেকে তখন রানী মনে হচ্ছিল। তিনি খুব খুশি হয়ে উঠেছিলেন, তথাপি তার মনের মধ্যে একটা খুঁত থেকে গেল। তার ইচ্ছে হলো বিষয়টা তিনি বুঝিয়ে দেবেন। পরক্ষণে চিন্তা করলেন, এ সকল ছোট লোককে ভালো কিছু শিখে লাভ হবে না, বরঞ্চ তিনি নিজেদের কাছে কর্তৃত্বটা জাহির করা অধিকতর উপযুক্ত মনে করলেন। কে কি কাজ করে জিজ্ঞেস করলেন। ঝাড়ুদারনি বলল, ম্যাম সাহেব, আমরা বাগানে ঝাড়ু দিতে এসেছি। বাড়িতে যারা ঝাড় মোছার কাজ করবে আসবে বেলা 8টার সময়। সকালবেলা ওই সমস্ত ঝাড়ুদারনির সঙ্গে কথা বলতে তার মন চাইছিল না। তিনি মনে মনে ভেবে নিলেন, ঘুম থেকে উঠে এই শ্রেণীর মানুষদের সঙ্গে দেখা হলো, আজকের দিনটা জানি কেমন যায়। মাথায় টুপিওয়ালা বুড়ো মানুষটার দিকে তাকিয়ে মনে হলো, হ্যাঁ, এ লোকের সঙ্গে তবু কিছুক্ষণ কথা বলা যেতে পারে। নুরুন্নাহার বানু জিজ্ঞেস করলেন, তা তোমার কাজ কি? পুরো ভদ্রলোকের মুখে একটা ছায়া পড়ল। সেদিকে নুরুন্নাহার বানুর চোখে আদৌ গেল না। সালামত মিয়া বিশ্ববিদ্যালয়ের অনেক দিন থেকেই মালির কাজ করে আসছেন। তার পেশার জন্য নয়, প্রাচীনতা এবং প্রবীণত্বের জন্য সকলে তাকে সমীহ করেন এবং আপনি সম্বোধন করেন। নুরুন্নাহার বানুর মুখে তুমি শব্দটা তার মনে আঘাতের মতো বাজল। তিনি তার স্বাভাবিক গাম্ভীর্য ক্ষুণ্ণ না করে প্রশান্ত স্বরে জবাব দিলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ের হেড মালি। বিগত 20 বছর ধরে আমি এই কাজ করে আসছি। হাতের খুন্তিখানা আদর করতে করতে বললেন, এই জোয়ান ছাওয়ালটা দেখেছেন? সে আমার অ্যাসিস্ট্যান্ট এবং মেয়ের জামাইও। গত 5 বছর ধরে আমার সঙ্গে কাজ করে। বর্তমান উপাচার্যের আগের জন দয়া করে জামাইকে চাকরিটা দিয়েছিলেন। নুরুন্নাহার বানুর মনে হঠাৎ করে হুকুম করবার আকাঙ্ক্ষাটা মাথা চাড়া দিয়ে উঠল। তিনি বললেন, চলো চলো, দেখাও তোমরা কি কাজ করো। সালামত মিয়া বললেন, বেগম সাহেবা, আমার সঙ্গে সঙ্গে আসেন। বিরাট প্রশস্ত বাগান। সালামত মিয়া তাকে 7 রকমের গোলাপের গাছ দেখালেন। ক্রিসেন্থেমাসের ঝাড়গুলো দেখিয়ে বললেন, ওগুলো অল্প কদিন পর ফুটবে। শীতকালীন ফুলগুলো যখন ফুটতে থাকবে, দেখবেন বাগানের চেহারাটাই পাল্টে যাবে। সালামত মিয়া তার জামাইকে সদ্য ফোটা ফুল নিয়ে ঝটপট একটা তোড়া করতে বললেন। তোড়াটা নুরুন্নাহার বানুর হাতে দিয়ে বললেন, বেগম সাহেবা নিন। নুরুন্নাহার বানু তোড়াটা নিলেন, কিন্তু বিশেষ খুশি হতে পারলেন না। সেটা তার ভাবভঙ্গিতে প্রকাশ পেল। তোমরা এতগুলো মানুষ সব বেহুদা পাতাপুতা লতাপাতা হিসেব লাগিয়ে গোটা জমিটাই ভরিয়ে গেছ। এগুলো কোনো কাজে আসবে? সব কেটে ফেলবে। এপাশে লাগবে ঢেঁড়স, ও পাশে বরবটি, আর ওই যে খালি জায়গাটা রয়েছে ওখানে লাগাবে বেগুন এবং সুরমাইর মরিচের চারা। বাজারে চারা না পাওয়া গেলে বলবে, আমার বড় বোনের বাড়িতে অনেক আছে, এনে দেব। নুরুন্নাহার বানুর কথা শুনে সালামত মিয়া একেবারে চুপ করে গেলেন। তার মুখ থেকে কোনো কথাই বেরোল না। নুরুন্নাহার বানু ধমক দিয়ে বললেন, কি মিয়া, চুপ করে আছো যে? কথাটা বুঝে মনে ধরল না? সালামত মিয়া আমতা আমতা করে বললেন, বেগম সাহেবা, তরি তরকারি লাগানো খুব ভালো, আর এইটাও সিজন। আমি আপনাকে পেছনে একটা তরকারির বাগান করে দেব, অনেক জমি আছে। কেন মিয়া, সামনে লাগালে ক্ষতি কি? তরকারির বাগান সামনেই করো। না বেগম সাহেবা, সামনে তরকারির বাগান করা যাবে না। কেন যাবে না শুনি? আমি বলছি সামনেই করো। বেগম সাহেবা, এ বাড়িতে সামনে তরকারি লাগানোর নিয়ম নেই। আপনি নতুন এসেছেন, তাই বুঝতে পারছেন না। কি বললে মিয়া? বেগম সাহেবা, আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার হুকুম তামিল করতে পারবো না। সালামত মিয়ার কথা শুনে নুরুন্নাহার বানুর পায়ের তলা থেকে মাথার বক্ষতালি পর্যন্ত জ্বলে উঠল।
দাঁতে দাঁত চেপে তিনি একরকম দৌড়েই বাড়ির ভেতরে গিয়ে ঢুকলেন। ভেজানো দরজা ঠেলে ভেতরে পা দিয়ে তিনি অবাক হয়ে গেলেন। এই সাত সকালে ৫ জন মানুষ ড্রয়িং রুমে এসে বসে আছেন। তারা নুরুন্নাহার বানুকে উঠে সালাম দিলেন। তিনি কোনো রকমের সালামের জবাব দিয়ে ভেতরে ঢুকলেন। তিনি দেখলেন নতুন স্যুট টাই পরে আবু জুনায়েদ অপর দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করছেন। নুরুন্নাহার বানু একচোট মনের ঝাল ঝালার ইচ্ছে ছিল, সেটাই মাঠে মারা গেল। তারপরে তিনি কৌতূহলবশত ডাইনিং রুমে গিয়ে দেখেন সকালের নাস্তা দেয়া হয়েছে। আবু জুনায়েদ নাস্তা খাবার সময় পাননি, তাকে জামা কাপড় পরে বের হতে হয়েছে। তখনই নুরুন্নাহার বানুর মনে পড়ল, মানুষটা গত রাতেও তো কিছু খায়নি, আর এই সকালে চলে গেল। স্বামীটির প্রতি তার মনে এক ধরনের মমতা জন্মাতে লাগল। মানুষটা বোকাশোকা, খুব সহজে তাকে ঠকানো যায়। তার সহজ সরল স্বামীটিকে কোনো ধুরন্ধর কোন বিপদে ফেলে দেয়, সে আশঙ্কায় তার মনটা গুড়গুড় করে উঠল। নুরুন্নাহার বানু মনে করেন তিনি জীবনে যত জায়গা দেখেছেন, এই বিশ্ববিদ্যালয়টি তার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা। হঠাৎ অনেকদিন বাদে তার ইচ্ছে হল বেলা হয়ে গেলেও তিনি ফজরের নামাজটা পড়বেন। সেদিন দিবানিদ্রা শেষ করে আবু জুনায়েদ বিছানায় বসে দেয়ালে হেলান দিয়ে কি একটা বিষয় নিয়ে চিন্তা করছিলেন। এমন সময় নুরুন্নাহার বানু ঘরে ঢুকলেন। তার মনে একটুখানি অনুশোচনার মতো হয়েছিল, তবে রাগটা পুরোপুরি মরেনি। আবু জুনায়েদের সঙ্গে দুটো মিষ্টি কথা বলার ইচ্ছে তার মনের মধ্যে জন্মেছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। আর কি নিয়ে আলাপটা শুরু করবেন বিষয়টা খুঁজে পাচ্ছিলেন না। ওগো, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে না দেখলে মনটা আমার কেমন করে। এসব কথা বলার বয়স কি নুরুন্নাহার বানুর আছে? যখন তরুণী ছিলেন তখনই তিনি এই জাতীয় কথাবার্তাকে ন্যাকামি মনে করতেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি মুখ দিয়ে কথা বের করলেন। সকালে নাস্তা পানি মুখে না দিয়ে অমন হন্তদন্ত হয়ে কোথায় ছুটে গিয়েছিলে? আবু জুনায়েদ খুব খুশি হয়ে উঠলেন। তাহলে মেঘটা কেটে গেছে। তিনি মনে মনে খুব স্বস্তি বোধ করলেন। এ বেলাটা মনে হচ্ছে ভালোই কাটবে। এখনো কি তোমাকে আবার বের হতে হবে? জিজ্ঞেস করলেন নুরুন্নাহার বানু। না, এ বেলা আর কোনো প্রোগ্রাম নেই, ঘরে থাকব। ভাবছি চা খাওয়ার পর বাড়ির পেছনের দিকটা একবার দেখব। নুরুন্নাহার বানুর মনে পড়ে গেল সকালবেলা সালামত মিয়া বলেছেন পেছনে অনেক জমি আছে, সেখানে তার তরকারির বাগান করে দেবার কথা বলেছেন। প্রস্তাবটা তার খুব পছন্দ হয়ে গেল। আগে চাটা খেয়ে নেই, তারপর দুজনে একসঙ্গে যাব। নুরুন্নাহার বানু এবং জুনায়েদ যখন বাড়ির পেছনে এলেন, তখন বিকেলের রোদের তেজটা মরে এসেছে। এই বাড়ির পেছনে ঝোপে ঝাড়ে ঢাকা এমন আশ্চর্য সুন্দর এক নির্জন পরিবেশ আছে, এখানে আসার আগে দুজনের কেউই চিন্তা করতে পারেননি। তারা কাঠবিড়ালিদের ছুটোছুটি করতে দেখলেন, দূরে কোথাও ঘুঘুর ডাক শুনতে পেলেন। সবুজ সতেজ দুর্বাবিষ্যিত প্রসারিত ভূমির উপরে হাঁটতে হাঁটতে আবু জুনায়েদের মনে হলো এখন তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তার হাতে অনেক ক্ষমতা। শিশু যেমন প্রথম মাতৃস্তন মুখে লাগিয়ে দুধের স্বাদ অনুভব করে, তেমনি আজ সকাল থেকে তিনি ক্ষমতার স্বাদ অনুভব করতে আরম্ভ করলেন। এই ক্ষমতা নিয়ে তিনি কি করবেন চিন্তা করতে লাগলেন। এই ক্ষমতা নিয়ে তিনি কি করবেন? এই অপার ক্ষমতা দিয়ে যদি কারো কোনো একটা শখ পূরণ করতে পারতেন, তাহলে সবচাইতে খুশি হয়ে উঠতে পারতেন। সহসা তার মনে এলো তিনি একটা দুধেল গাই পুষবেন। অডেল জায়গা, প্রচুর ঘাস, অনায়াসে একটা গাই পোষা যায়। গায়ের কথা মনে হওয়ায় তার বাপের চেহারাটা চোখের সামনে ভেসে উঠল। তার বাবা প্রতিদিন ধলেশ্বরীর পারে পারে দড়ি ধরে গাই গরুটা চড়াতে যেতেন। একদিন পার ভেঙে বাবা এবং গাই উভয় পানিতে পড়ে গিয়েছিল। আয়ু ছিল তাই বেঁচে গিয়েছিলেন। এই গায়ের এক গ্লাস টাটকা গরম ফেনা ওঠা দুধ প্রতিদিন বিকেলবেলা তাকে পান করতে হতো। বাবা মরেছেন কতদিন হয়ে গেল, তবু মনে হয় গতকালকের ঘটনা। আবু জুনায়েদ বারবার পরীক্ষায় ভালো করতেন। পরীক্ষায় ভালো করার পেছনের কারণ আবু জুনায়েদের প্রকৃতিদত্ত মেধা নাকি গায়ের দুধের উপকার, দুটোর মধ্যে কোনটা সত্যি এখনো স্থির করতে পারেননি। দুধের ব্যাপারে তিনি ভাবনা চিন্তা করছিলেন, সুতরাং স্বাভাবিকভাবেই গোয়ালদের কথা তার মনে এলো। এদের স্বভাব চরিত্র ভীষণ খারাপ। দুধের মধ্যে শহরে ড্রেনের পানি মিশেল দিতেও তাদের আটকায় না। সমস্ত গোয়াল শ্রেণীর উপর তার এক ভয়ানক রাগ। উপাচার্যের বদলে গোয়ালদের সাহায্য করার কোনো চাকরি যদি পেতেন, তার ধারণা তিনি আরও সুখী হতেন। মানুষের এই শত্রুদের তিনি থামের সঙ্গে বেঁধে
আচ্ছা করে চাকবার হুকুম দিতেন। তিনি হাঁটছিলেন আর অস্ফুট কী সব বলছিলেন। নুরুন্নাহার বানুর মনে হলো তার স্বামীটি তারই চোখের সামনে ভিন্ন প্রাণীতে পরিণত হয়ে যাচ্ছে। তার রূপান্তর পরিবর্তনের সবগুলো চিহ্ন তার চোখে এখন স্পষ্টভাবে ধরা পড়তে আরম্ভ করেছে। আবু জুনায়েদ ডালপালা প্রসারিত ছাতিম গাছটিকে পিঠ ঠেকিয়ে শক্তি করার মতো করে বললেন, আমি একটা গাই গরু কিনব। এখন রাখার জায়গার অভাব নেই, ঘাসও বিস্তর। একটা গরু পোষার অনেক দিনের শখ, এবার আল্লাহ শখ পূরণ করার সুযোগ দিয়েছেন। নুরুন্নাহার বানু শুনে লাফিয়ে উঠলেন, সত্যি তুমি গাই গরু কিনবে? হ্যাঁ, আবু জুনায়েদ জবাব দিলেন। খুশিতে নুরুন্নাহার বানু জুনায়েদকে দুহাতে জড়িয়ে ধরলেন। আবু জুনায়েদ তার মুখে চুম্বন করলেন। মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ 3 পিস স্যুট পরতে অভ্যস্ত হয়ে উঠেছিলেন। দিলরুবা খানম যতই তাকে দর্জির দোকানে দামি বলে লোক সমাজে অপদস্থ করতে চেষ্টা করুক না কেন, স্যুটটায় পরলে কোত্থেকে একটা আলগা বুকের বল তিনি অনুভব করেন। স্যুট পরে তিনি অফিস করেন, স্যুট পরে লোকজনের সঙ্গে দেখা করেন। যেদিন স্যুট গায়ে থাকে না, সেদিন নিজেকে ভারী বেচারা বেচারা বোধ করতে থাকেন। আবু জুনায়েদ মনে করতে থাকেন তিনি উলঙ্গ রয়েছেন, আর সব মানুষ তার যাবতীয় অক্ষমতা, দুর্বলতা, এমনকি পেটের ভেতরের নারী ভুঁড়ি পর্যন্ত দেখে ফেলছে। বাড়িতেও সর্বক্ষণ স্যুট পরে থাকতে চেষ্টা করেন। এই পোশাকটা তার শরীরে নতুন জন্মানো চামড়ার মতো সাপটে থাকে। মোট কথা, এই কদিনে তার এত রূপান্তর ঘটেছে, মাঝে মাঝে তিনি ভাবতে চেষ্টা করেন এই স্যুট, এই টাই সহ তিনি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন কিনা। যেদিন থেকে তিনি উপাচার্যের আসনটিতে বসেছেন, বুঝে গেছেন এই পোশাকটাই তার একমাত্র ভরসা। এই পোশাকে তাকে সুলেমানি গালিচার মতো বিপদ আপদ থেকে রক্ষা করবে। এই গোটা বিশ্ববিদ্যালয়ে একজনও তার বন্ধু নেই। সেই নিষ্ঠুর তেতো সত্যটি তিনি দাঁত তোলার মতো বেদনা নিয়ে অনুভব করেন। বেগম নুরুন্নাহার বানু তার স্বামীর বেশভূষা দেখে হাসি ঠাট্টা করতে চেষ্টা করেন, কিন্তু মজার কথা হল নির্মল হাসি ঠাট্টা নুরুন্নাহার বানুর মুখ থেকে বেরোয় না। তিনি জখম না করে কাউকে কিছু বলতে পারেন না। একবার আবু জুনায়েদ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাইয়ের গেরোটি ঠিক করছিলেন, দেখে নুরুন্নাহার বানু মন্তব্য করে বসলেন, তুমি কি মনে করো স্যুট বুট পরলে তোমাকে সুন্দর দেখায়? তোমার হনুমানের মতো চেহারার কোনো খুলতাই হয়? কথাটি শুনে আবু জুনায়েদ ভীষণ রেগে গেলেন। জবাবে বললেন, আমাকে কেমন দেখায় তা নিয়ে তোমার মাথা ব্যথা কেন এত? নুরুন্নাহার বানু আবু জুনায়েদকে মুখ থেকে কাঁটা টেনে নিয়ে চিবিয়ে চিবিয়ে বললেন, আমার কেন মাথা ব্যথা হবে? মাথা ব্যথা হবে তো ওই খানকি দিলরুবা খানমের। আমার আব্বা যদি তোমার পেছনে গাড়ে টাকা না ঢালতেন, আজকে তুমি কোথায় থাকতে? মিয়া মোহাম্মদ আবু জুনায়েদকে নিয়ে ঠাট্টা মশকরার কোনো লোকের অভাব নেই। সম্প্রতি তিনি বিশ্বস্ত সূত্রে সংবাদ পেয়েছেন, শিক্ষক সমিতির সভায় একজন প্রবীণ শিক্ষক রসিকতা করে তাকে ওরাং উটাংয়ের সঙ্গে তুলনা করেছেন। দিলরুবা খানম তাকে হরদম দর্জির দোকানে ডামি বলে সকলের কাছে প্রচার করে বেড়াচ্ছেন। বুড়ো বুড়ো শিক্ষকেরা তার নামে এটা ওটা কেন বলে বেড়ান, বিলকুল তিনি বুঝতে পারেন। তার মতো শিক্ষক সমাজের একজন মানুষ ভাগ্যের কৃপায় তাদের নাকের উপর ডগা দিয়ে উপাচার্যের আসন দখল করে বসলেন, তাদের দৃষ্টিতে এটা অপরাধ। এই কারণেই তাদের সকলের নখ দাঁত গজিয়েছে। মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ যতই বোকা হয়ে থাকুক না কেন, ওই ব্যাপারটা বোঝার মতো বুদ্ধি তার আছে। কিন্তু দিলরুবা খানম কেন সর্বক্ষণ তার নামে নিন্দের গীত গেয়ে বেড়াচ্ছেন? তিনি তার কোনো খোঁজ তো করতে পারছেন না। বলতে গেলে দিলরুবা খানমই তো তাকে হাতে ধরে উপাচার্যের আসনটিতে বসিয়ে দিয়ে গেছেন। মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ ভাবতে চেষ্টা করেন এর হেতুটা কি হতে পারে। নারীর মনের গহন রহস্য আবু জুনায়েদের মতো ভোতা মানুষের বোঝার কথা নয়। সাম্প্রতিক সময়ে নুরুন্নাহার বানুর পৌনপুনিক খোঁচা খেয়ে একটা বিষয় তার মনে আনাগোনা করে দিল। দিলরুবা খানম কি তার প্রেমে পড়েছিলেন? প্রেমে না পড়লে বলতে গেলে এটা একটা জেহাদ পরিচালনা করে তাকে উপাচার্যের চেয়ারে বসালেন কেন? যতই বিষয়টা গভীরভাবে চিন্তা করেন, তিনি একটা ধাঁধায় পড়ে যান। দিলরুবা খানম তাকে এই যে এতদূর টেনে নিয়ে এলেন, তার পেছনে বিশুদ্ধ অনুরাগ ছাড়া আর কি স্বার্থ থাকতে পারে? মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ ভাবতে চেষ্টা করেন, কোনো কারণে দিলরুবা খানমের কোনো দুর্বল জায়গায় কি তিনি আঘাত করে বসেছেন? তাই তিনি সকাল বিকাল তার বিরুদ্ধে যাচ্ছে তাই বলে বেড়াচ্ছেন।
মানুষের মনের ভেতর কত রকম অলিগলি থাকতে পারে চিন্তা করে আবু জুনায়েদ বিস্ময়ে হতবাক হয়ে যান। নুরুন্নাহার বানু যদি ক্রমাগতভাবে দিলরুবা খানমের নাম করে তাকে খোঁচা না দিতেন, এদিকটা চিন্তা করে দেখবার ফুসরত তার হতো না। আবু জুনায়েদ টাইয়ের নট বাঁধা শেষ করেন। জুতা পরতে গিয়ে দেখা গেল মোজা পাওয়া যাচ্ছে না। এদিক ওদিক খোঁজাখুঁজি করলেন, পাওয়া গেল না। ছোকরা চাকরটিকে দেখে আচ্ছা মতো ধমক দিলেন। নুরুন্নাহার বানুকে উদ্দেশ্য করে বললেন, দেখো না মোজা জোড়া কোথায়? এদিকে আমার মিটিং শুরু হয়ে গেছে। নুরুন্নাহার বানু আঙ্গুলের শাড়ির কোনা জড়াতে জড়াতে বললেন, তুমি আমার বাবার চাকর, তোমার আমার কাজ করে দেওয়ার কথা, আর আমি কেন তোমার কাজ করব? কি বললে? আবু জুনায়েদ জোরে চিৎকার দিয়ে উঠলেন। নিজের কণ্ঠস্বরে নিজে অবাক হয়ে গেলেন। তোমার বাবার কাছে চলে যাও, যে টাকার খোটা প্রতিদিন দিয়ে যাচ্ছ আমি সুদে আসলে শোধ করে দেব। তারপর মোজা না পরেই আবু জুনায়েদ জুতোয় খালি পা গলিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। আবু জুনায়েদ চলে যাবার পর নুরুন্নাহার বানু জগটা টেনে নিয়ে সবটা পানি ঢক ঢক করে পান করে ফেললেন। মিনমিনে স্বভাবের আবু জুনায়েদ কখনো ভাজা মাছটি উল্টে খেতে জানত না। সেই মানুষটি কত প্রচণ্ড হতে পারেন তার প্রমাণ নুরুন্নাহার বানু হাতে নাতে পেয়ে গেলেন। তার সারা শরীর জ্বালা করছিল। তিনি চিৎকার করে উঠলেন, পারলেন না। কে যেন কণ্ঠস্বর চেপে ধরল। পরম বেদনায় তিনি অনুভব করলেন তার প্রতিপত্তির দিন শেষ হয়ে আসছে। উপাচার্যের চাকরি, এই সুদৃশ্য অট্টালিকা, গন্ডায় গন্ডায় লোকজন, সাজসজ্জা, সবকিছুকে তার অভিশাপ দিতে ইচ্ছে হল। উপাচার্যের চাকরি করতে গিয়ে মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ প্রতিদিন টের পাচ্ছিলেন তার ভেতরে অবিরাম ভাঙচুর চলছে। আগামী দিনে কি ঘটবে সে কথা বাদ দিন, 1 ঘন্টা পর কি ঘটবে সেটাও অনুমান করার উপায় নেই। আবু জুনায়েদ উপাচার্য হবার পর অর্থনীতি বিভাগের একজন ছাত্র খুন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান 2টি ছাত্র দলেই দাবি করছে নিহত ছাত্রটি তাদের দলের। দুদলের উপাচার্য ভবনের সামনে এসে মিছিল করেছে, স্লোগান দিয়েছে। দুদলেই উচ্চ চিৎকার করে দাবি করেছে জহিরুল হক কেন খুন হল সে জবাব আবু জুনায়েদকে দিতে হবে। দুদলেই চরম উত্তেজনার সঙ্গে জহিরুল হকের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। নিহত ছাত্রের লাশটি কারা দখল করবে তাই নিয়ে দুদলের মধ্যে যে তোড়জোড় চলছিল, অনায়াসে আরও 1 ডজন ছাত্র খুন হতে পারত। সময় মতো পুলিশ এসে হস্তক্ষেপ করেছে, তাই রক্ষে। নিহত ছাত্রটির গ্রামের বাড়ি কাপাসিয়া। সংবাদ পেয়ে মা বাবা দুজনেই ছুটে এসেছিলেন। গ্রামের কৃষক আবু জুনায়েদকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুত্র শোকাতুম মা বাবার বুকফাটা ক্রন্দন শুনতে হয়েছে। একেবারে দাঁড়িয়ে থেকে ছাত্রটির লাশ বাড়িতে পাঠাবার ব্যবস্থা করতে হয়েছে। অসাবধানতাবশত কোনো একদল যদি লাশ ছিনিয়ে নিয়ে যেত, তাহলে সেই লাশ কাঁধে নিয়ে শহরে মিছিল করার সুযোগ পেলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা অসম্ভব ছিল না, যার ফলে গোটা দেশে খুন এবং পাল্টা খুনের একটা উৎসব লেগে যেত। ব্যাপারটি যদিও এতটুকুতে চুকে বুকে যেত তাহলেও কথা ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং ডেকে নিয়ে ধমকি দিয়েছেন সরকারি ছাত্র দলটির সমর্থক শহীদ ছাত্রটির খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তিনি কেন তাদের পুলিশের কাছে ধরিয়ে দিচ্ছেন না? আবার বিরোধী দলের একজন নেতা টেলিফোন করে শাসিয়ে দিয়েছেন তাদের সমর্থক সুবোধ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে নিরাপদে পড়ালেখা করতে পারছে না। সরকার তাদের অযথা হয়রানি করার জন্য পুলিশ লেলিয়ে দিয়েছেন এবং আবু জুনায়েদ সরকারকে সাহায্য করে যাচ্ছেন। এই কথাটি যেন মনে থাকে। সবসময় দিন একরকম থাকে না। ক্যান্টিনে চালের সঙ্গে বেশি কাকড় পাওয়া গেছে। ছাত্ররা ভাতের থালাসহ দল বেঁধে মিছিল করে উপাচার্য ভবনে প্রবেশ করে একেবারে ডাইনিং রুমে চলে এসেছে। তখন আবু জুনায়েদ, নুরুন্নাহার বানু এবং একজন মেহমান দুপুরের খাবার খেতে বসেছিলেন। দারোয়ান, কেয়ারটেকার কারো বাধা ছাত্রদের ঠেকাতে পারেনি। একজন ছাত্র ভাতের থালাটি ডাইনিং টেবিলের উপর করে দিয়ে স্লোগান দিয়ে উঠল, ভাতের সঙ্গে কাকড় কেন? আবু জুনায়েদের জবাব চাই, জবাব চাই। যে সকল ছাত্র ভেতরে প্রবেশ না করে বাইরে ভিড় করেছিল তারাও সকলে মিলে স্লোগান দিতে থাকল, আবু জুনায়েদের চামড়া তুলে নেব আমরা। ছাত্রদের হাতে আবু জুনায়েদের লাঞ্ছনা এবং ভোগান্তি দেখে নুরুন্নাহার বানুর হাততালি দিয়ে খলখল করে হেসে উঠতে ইচ্ছে করে। খুন বাপের মেয়েকে অপমান করেছে আবু জুনায়েদ, হাল্লা কি নেই? একদিন মহিলা হোস্টেলের পাশে ট্রান্সফরমারটি বিকট একটা শব্দ করে জানিয়ে দিল যে বেটা আত্মহত্যা করেছে।
এই অকালপ্রয়াত ট্রান্সফর্মার মহিলা হোস্টেলের ছাত্রীদের একটা বিতিচ্ছিরি অবস্থার মধ্যে ছুড়ে দিল। 2 দিন ধরে হোস্টেলে কোনো পানি নেই, মেয়েদের গোসল, টয়লেট সব একরকম বন্ধ। বাইরে থেকে বালতি বালতি পানি আনিয়ে একবেলার নাস্তা ও রান্না কোনো রকমে সারা হয়েছে। মেয়েরা প্রথমে হাউস টিউটর, তারপর প্রভোস্টের কাছে নালিশ করল। কোনো ফল হলো না দেখে সকলে তোয়ালে কাঁধে জড়িয়ে 700 মেয়ে একযোগে উপাচার্যের বাড়ি ঘেরাও করে বসল। প্রমীলা বাহিনীকে বাধা দেবার ক্ষমতা দারোয়ানের কি করে হবে? তাদের একজন উপাচার্য ভবনের ভেতরে প্রবেশ করে বাথরুমের বেসিন কোমর ওগুলো ভাঙচুর করতে থাকল। আবু জুনায়েদের কিছুই করার ছিল না। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রলয়কাণ্ড দেখলেন। নুরুন্নাহার বানু ফস করে একটা অশ্লীল শব্দ উচ্চারণ করেছিলেন। এই মন্তব্য শুনে একটা মোটা উঁচু সান্ডামার্কা মেয়ে তার পরনের শাড়ির অর্ধেক টেনে ছিঁড়ে ফেলেছিলেন। অল্পক্ষণের মধ্যেই মেয়েরা যেমন পঙ্গপালের মতো ঝাঁক বেঁধে এসেছিল, তেমনি ঝাঁক বেঁধে চলে গেল। চলে যাবার সময় একটা বব কাটিং চুলের মেয়ে ভ্যানিটি ব্যাগ থেকে রিভলভার বের করে আবু জুনায়েদের মস্তক তাক করে উঁচিয়ে ধরে বলল, চান্দু, মনে থাকে যেন, কত ধানে কত চাল, গাইগুই করলে মাথার খুলি উড়িয়ে দেব। হোস্টেলের মেয়েরা সম্পূর্ণরূপে নিষ্ক্রান্ত হবার পর নুরুন্নাহার বানু সিঁড়ির উপর বসে সমস্ত জীবন ধরে যে সমস্ত গালাকাল মুখস্থ করে রেখেছিলেন একে একে মেয়েদের উদ্দেশ্যে ঝাড়তে লাগলেন। খানকি, মাগি, বেশ্যা, ছেনাল, হায়েজ, নেফাসের ফয়দার্স, আরও কত কি। মনে মনে সন্ধান করতে লাগলেন আরও শক্তিশালী গালাগাল জানা আছে নাকি। সেরকম কোনো কিছু না পেয়ে আবু জুনায়েদকে নিয়ে লাগলেন। তার দিকে রোষ কষায়িত লোচনে তাকিয়ে বলতে লাগলেন, তোমার মতো একটা ছাগলের সঙ্গে বিয়ে হয়েছিল বলে এই ছেনাল মাগিদের হাতে আমাকে নাকাল হতে হলো। সম্প্রতি পত্রপত্রিকায় নৃতত্ত্ব বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে জোর লেখালেখি চলছে। ভদ্রলোক ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে পরীক্ষার প্রশ্নপত্র বিক্রয়ের ব্যবসাটি নিরাপদে এতদিন চালিয়ে আসছিলেন। অল্প কদিন আগে সেটি ধরা পড়েছে। বিভাগের সমস্ত শিক্ষক এবং ছাত্ররা অকাঠ্য প্রমাণসহ উপাচার্যের কাছে দাবি জানিয়েছেন, এই ভদ্রলোক যদি এই বিভাগে বহাল থাকেন, শিক্ষকেরা ক্লাস নেবেন না এবং ছাত্ররাও শিক্ষকদের সঙ্গে সহযোগিতা করবেন। মিয়া মোহাম্মদ আবু জুনায়েদও মনে মনে স্বীকার করেন আব্দুর রহমানের চাকরিটি থাকা উচিত নয়। কিন্তু মুশকিলের ব্যাপার হলো, আব্দুল হলেন উপাচার্যের নিজের দলের লোক। দলের কেউ চাইবে না আব্দুর রহমানের চাকরিটি চলে যাক। আবু জুনায়েদের ইচ্ছে আব্দুর রহমানকে বরখাস্ত করেন। কিন্তু উপাচার্যের ইচ্ছেই তো আর সব না। সিনেট আছে, সিন্ডিকেট আছে, সেখানে ব্যাপারটা ফয়সালা করতে হবে। সিনেটে আব্দুর রহমানের দল ভারী, সুতরাং আব্দুর রহমানের অপরাধ কবুল করেও তিনি তাকে চাকরি থেকে বরখাস্ত করার ক্ষমতা রাখেন না। আব্দুর রহমানকে বরখাস্ত করলে তার দলটি কানা হয়ে যাবে। দল না থাকলে আবু জুনায়েদকেও কানা হয়ে যেতে হবে। সংখ্যাতত্ত্ব বিভাগের ছেলেমেয়েরা সদল বলে মিছিল করে এসে উপাচার্যের দপ্তরের দরজা জানালা ভাঙচুর করেছে। তাদের দাবি ছিল একটি, কেন তাদের পরীক্ষার তারিখ বারবার পিছানো হচ্ছে। ভাঙা দরজা জানালা নতুন করে মেরামত করার পর সমাজতন্ত্র বিভাগের ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা পেছানোর দাবিতে মেরামত করা দরজা জানালা আবারও নতুন করে ভেঙে দিয়ে গেছে। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তাদের বেতন এবং ভাতা বৃদ্ধির দাবিতে একটানা 7 দিন কর্মবিরতি পালন করেছেন। তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সপ্তাহব্যাপী কর্মবিরতির পর বিশ্ববিদ্যালয়ের অফিসাররা 5 দিনের কর্মবিরতির ঘোষণা করেছেন। তাদেরও বেতন ভাতা বৃদ্ধি করা প্রয়োজন। অফিসারদের কর্মবিরতির পর শিক্ষকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকে বসলেন। তাদের দাবি বেতন ভাতার মধ্যে সীমাবদ্ধ নয়, অনেক দূর প্রসারিত। বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সের সমস্ত দাবি অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এসেন্ট প্রফেসরদের অ্যাসোসিয়েট প্রফেসর করতে হবে এবং অ্যাসোসিয়েট প্রফেসরদের প্রফেসর। মিয়া মোহাম্মদ আবু জুনায়েদও স্বীকার করলেন এগুলো শিক্ষকদের অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি। কিন্তু দুঃখের কথা হলো, বিশ্ববিদ্যালয়ের কোষাগারে কোনো বাড়তি টাকা নেই। বাজেটের বরাদ্দ সমস্ত অর্থ ব্যয় করা হয়ে গেছে। শিক্ষকেরা 2.5 মাস গায়ে হাওয়া লাগিয়ে বেড়ালেন, আর তাদের মধ্যে যারা সত্যিকার করিতকর্মা চুটিয়ে কনসালটেন্সির ব্যবস্থা করে চললেন। অবশেষে একদিন শিক্ষকেরা ধর্মঘট প্রত্যাহার করে ক্লাসে যোগ দিলেন। ঠিক সেই সময় 2 প্রধান ছাত্র সংগঠনের মধ্যে একটা সম্মুখ সমর বেঁধে গেল। মারা গেছে 8 জন এবং আহত হয়েছে 100 জনেরও বেশি। যারা মারা গেছে তাদের মধ্যে একজন ছাড়া সকলে নির্দলীয় ছাত্র। প্রাণ দেয়া প্রাণ নেয়ার নেশায় 2 দলের বীর পুরুষদের এমনভাবে পেয়ে বসল, 3 দিন ধরে গোটা বিশ্ববিদ্যালয় এলাকা কুরুক্ষেত্রের আকার ধারণ করল। কাটা রাইফেল এবং মেশিনগান অবাধে ব্যবহার হতে লাগল। বোমাবাজির শব্দে কানপাতা দায় হয়ে দাঁড়াল।
মিয়া মোহাম্মদ আবু জুনায়েদকে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি নিয়ে সিন্ডিকেট ডেকে আবার অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হলো। বিশ্ববিদ্যালয় যখন একেবারে বন্ধ হয়ে যায় তখন আবু জুনায়েদের খুব খালি খালি লাগে। নানা উত্তেজনার মধ্যে সময় কাটাতে অভ্যস্ত হয়ে উঠেছেন। চাপের মধ্যে থাকার একটা মজা হলো নিজেকে কিছু করতে হয় না, ঘটনা জন্ম দিয়ে চলে এবং ঘটনা স্রোতেই সবকিছুকে তাড়িয়ে নিয়ে যায়। এরকম সময় এলে মনটা কাঁচা বাজারে যাওয়ার জন্য আঁকুপাকু করতে থাকে। হায়রে, সেদিন কি আর আছে? বিশ্ববিদ্যালয়ে কত কবি বাস করেন সঠিক সংখ্যাটি নিরূপণ করা হয়নি। 200 হতে পারে, আবার 300 হতে পারে। ফুল টাইম পার্ট টাইম মিলিয়ে যত লোক লেখেন, প্রথম প্রেমে পড়ার উত্তাপ ছন্দবদ্ধ অথবা গদ্য কবিতায় প্রকাশ করেন, সব মিলিয়ে হিসাব করলে 1000 খানেক দাঁড়িয়ে যেতে পারে। 30,000 ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 1000 কবি, সংখ্যাটা কিছুতেই অধিক বলা যাবে না। বাঙালি মাত্রই তো কবি। এমনকি বাংলার দোয়েল, শ্যামা, কোকিল ইত্যাকার বিহঙ্গকুলের মধ্যেও কবিত্বের লক্ষণ অধিক মাত্রায় পরিস্ফুট। বিহঙ্গ সমাজের মধ্যে প্রচলিত সাধারণ কোনো বর্ণমালার চল নেই বলেই ওদের কবিত্ব শক্তির প্রতি আমরা উদাসীন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের মধ্যে স্থায়ীভাবে যারা কবিতা রচনার কাজে নিবেদিত রয়েছেন, তরুণে প্রবীণে মিলে তাদের সংখ্যা গোটা 30-এর দাঁড়াতে পারে। মোটে 30 জন ফুল টাইম কবি, তাদের মধ্যে মত এবং পথের এত ফারাক যে খুব সূক্ষ্মভাবে হিসাব করলে 31টি উপদলের অস্তিত্ব আবিষ্কার করা অসম্ভব হবে না। কবিদের কেউ কেউ বলেন কবিতাকে হতে হবে সমাজ বিপ্লবের হাতিয়ার, আরেক দল বলেন কবিতার বিপ্লব টিপ্লব বলে কথা বলা এক ধরনের অশ্লীলতা। কবিতাকে পরিশুদ্ধ কবিতা হতে হলে অবশ্যই প্রেম থাকতে হবে। আরেকটি উপদল মনে করে প্রেম আবার কি, প্রেম কাকে বলে? মেনি বিড়ালি সঙ্গিনী খোঁজার চিৎকার যাকে ভদ্র ভাষায় প্রেম বলা হয়, ওই জিনিস কি কবিতার বিষয়বস্তু হতে পারে? ওই রকম কত আছে। কেউ বলে ছন্দ দিয়ে কবিতা লেখা হয়, কেউ বলে ভাবি কবিতার আসল প্রাণবস্তু। আরেক দল বুকে তাল ঠুকে প্রকাশ করতে কসুর করে না ভাষাই কবিতার সবকিছু। এই ধরনের যত প্রকারের মতো ভেদ আছে সেগুলোর কোনোদিন নিরসন হবে, কবিরাও তা আশা করেন না। ডিম আগে না বাচ্চা আগে এই বিতর্ক চলতেই থাকবে। সূক্ষ্ম ভেদ উপভেদ এগুলো আপনিই লুপ্ত হয়ে যায় যখন বিশ্ববিদ্যালয়ের দুটি প্রতিদ্বন্দ্বী কবি গোষ্ঠী সুযোগ সুবিধার প্রশ্নে একে অপরের প্রতি স্পর্শী হয়ে দাঁড়ায়। একদল বাংলা একাডেমির মাঠে কবিতা পড়লে আরেক দল শিল্পকলা একাডেমির মিলনায়তনে এসে জড়ো হয়। যেহেতু রাজনীতি সমাজের সবকিছু নিয়ন্ত্রণ করে, তাই কবিদেরও রাজনৈতিক ছাতার আশ্রয় গ্রহণ করতে হয়। বিরোধী দলীয় কবিদের সুবিধা একটু বেশি, কারণ দেশের প্রতিষ্ঠিত সরকারকে আক্রমণ করা সহজ এবং তা করে অনায়াসে পাঠক বাহাবা লাভ করা যায়। বিরোধী দলের কবিরা যদি স্লোগান উচ্চারণ করেন, প্রকৃত কবিতা তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকিয়ে দিতে পারে। মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ কবিতার কিছুই বোঝেন না, তথাপি তাকে সরকার ঘেঁষা কবিদের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হওয়ার নিমন্ত্রণ গ্রহণ করতে হল। বিশ্ববিদ্যালয়ের একজন বাংলা প্রবীণ অধ্যাপক সরকার ঘেঁষা কবিদের সংগঠনটির সভাপতি। তিনি আবার বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে আবু জুনায়েদের দল করে থাকেন। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদক সহ এসে ডক্টর মনিরুল আলম যখন ধরে বসলেন, আবু জুনায়েদ না করতে পারলেন না। সভা সমিতিতে কথা বলতে বলতে এককালীন মুখচোরা লাজুক মানুষ আবু জুনায়েদের জিহ্বাটি ওই সময়ের মধ্যে অসম্ভব রকম ধারালো হয়ে উঠেছে। যে কোনো সভায় কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়া ঝাড়া 2.5 ঘন্টা বক্তৃতা দিতে পারেন। উপাচার্য হওয়ার প্রথম দিকে সভা সমিতিতে কথা বলতে উঠলে তার হাত পা কাঁপত, গলা শুকিয়ে আসত। এখন কথা বলতে গেলে জিহ্বাটা আপনা আপনি থেকে নেচে উঠতে চায়। শব্দগুলো বাকযন্ত্রের মুখে পুঁটি মাছের মতো আপনি উজিয়ে আসে। তথাপি কোনো জটিল বিষয়ে বক্তৃতা দেওয়ার প্রশ্ন উঠলেই ব্যক্তিগত সহকারীকে ডেকে সেই বিষয়টি সম্পর্কে খোঁজখবর করতে নির্দেশ করতেন। মোটের উপর একটা প্রস্তুতি গ্রহণ করেই সভা সমিতিতে যেতেন। এই কবিতে সভাটিতে যাওয়ার সময় সহকারীকে ডাকার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেননি। আবু জুনায়েদ নিশ্চিতভাবে জানতেন বাংলা সাহিত্য বিষয়ে তার ব্যক্তিগত সহকারীর জানাশোনা তার চাইতে অনেক কম। সুতরাং শুধুমাত্র আত্মপ্রত্যয়ের উপর নির্ভর করে সরকারের ঘেঁষা কবি সম্মেলনে প্রধান অতিথির ভাষণে একটা মজার বক্তৃতা দিয়ে বসলেন। তিনি তার বক্তৃতার এক জায়গায় বলে বসলেন, কাজী নজরুল ইসলাম যদি দীর্ঘকাল সুস্থ থাকতে পারতেন, তিনিও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো নোবেল প্রাইজটি পেয়ে যেতেন। হিন্দুরা ষড়যন্ত্র করে নজরুলের মাথাটি খারাপ করে দিয়েছিল,
তাই তার ভাগ্যে নোবেল পুরস্কারটি জোটেনি। নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। আবু জুনায়েদ জাতীয় কবির সম্মান বৃদ্ধি করার জন্য যে অপূর্ব বক্তৃতা দিলেন, শুনে সরকারের চামচা কবিরা পর্যন্ত প্রমোদ গুনলেন। তারা তাদের সম্মেলনটির ওজন বৃদ্ধি করার জন্য উপাচার্য আবু জুনায়েদকে আমন্ত্রণ করে এনেছিলেন। আবু জুনায়েদ নজরুলকে বড় করে দেখাতে গিয়ে পূর্বাপর সম্পর্ক রহিত একটা ব্যাফাস মন্তব্য করে তাদের গোটা সম্মেলনটাকে খেলো করে দিলেন। সবার শেষে ডক্টর মনিরুল আলম আবু জুনায়েদকে উদ্দেশ্য করে বললেন, স্যার নজরুলের ব্যাপারে এই অপ্রাসঙ্গিক মন্তব্য না করলেও পারতেন। কোন মন্তব্যের কথা বলছেন? আবু জুনায়েদের কণ্ঠে ঈষৎ বিরক্তির সুর। আপনি যে বলেছেন নজরুল সুস্থ থাকলে নোবেল পুরস্কার পেয়ে যেতেন এবং হিন্দুরা ষড়যন্ত্র করে তার মাথা খারাপ করে দিয়েছিল। তা অন্যায় কি বলেছি? একজন কামেল এবং বুজুর্গ মানুষের কাছ থেকে আমি শুনেছি হিন্দুরা ষড়যন্ত্র করে নজরুলের মাথাটা খারাপ করে দিয়েছিল। শাহ শফি খান বাহাদুর মরহুম রহমতুল্লাহ এমএবিটি সাহেবের মুখ থেকে আমি ছাত্রজীবনে এই কথা শুনেছি। তিনি আমাদের হেডমাস্টার ছিলেন। আদর্শ শিক্ষক হিসেবে ব্রিটিশ সরকার তাকে খান বাহাদুর টাইটেল দিয়েছিল। সেই যুগে গোটা জেলার তার মতো অমন বাঘা হেডমাস্টার একজনও ছিলেন না। তাকে কেউ কখনো একটি বেহুদা কথা বলতে শোনেনি। জীবদ্দশায় তিনি 3-3বার পবিত্র মক্কা শরীফ জিয়ারত করেছেন। এন্তেকালের পর তার কবরটা একটা দরগায় পরিণত হয়েছে। তার মুখ থেকে যে কথাটি অনেকবার শুনেছি, আমি অকপটে বলেছি, এতে দোষের কি হয়েছে? অমন অকাট্য প্রমাণ হাজির করবার পর ডক্টর মনিরুল আলমের আর কিছু বলার রইল না। দুদিন না যেতেই বিরোধী দল সমর্থক সর্বাধিক প্রচারিত সংবাদপত্রটিতে আবু জুনায়েদের একটা কার্টুন চিত্র প্রকাশিত হল। আবু জুনায়েদের প্রতিকৃতি শহরের আকারে আঁকা হয়েছে, সামনে মাইক্রোফোন এবং তিনি কবিতা সম্মেলনে ভাষণ দিচ্ছেন। উপাচার্য পদে আসীন হবার পর থেকে মিয়া মোহাম্মদ আবু জুনায়েদের একটি নতুন অভ্যাস জন্ম নিয়েছে। তিনি নিয়মিত শুক্রবার মসজিদে যেয়ে জুম্মার নামাজটি আদায় করতে শুরু করেছেন। তার মধ্যে কোনো রকম ধর্মপ্রীতি বা পরকাল ভীতি জন্ম নিয়েছে বলেই শুক্রবারে মসজিদে আসাআসি করছেন, সেটা সত্যি নয়। মসজিদে যেয়ে নামাজ পড়লে তার প্রতি এক শ্রেণীর মানুষের ভক্তি শ্রদ্ধা বাড়ে, সেটা ঠিক। তবু আবু জুনায়েদ সঠিক বুঝতে পারছেন না কি কারণে তার এই নতুন অভ্যাসটি জন্ম নিয়েছে। মসজিদে কিছুদিন যাওয়া আসার পর আবু জুনায়েদের উপলব্ধি করতে বাকি রইল না, এই একটি সাংঘাতিক ব্যবহারিক প্রয়োজনীয়তা রয়েছে। এই মসজিদে এসে তিনি অনুধাবন করতে সক্ষম হন স্বঘোষিত নাস্তিক আহমেদ তকির উপর সাধারণ মুসল্লির কি পরিমাণ ঘৃণা রয়েছে। আহমেদ তকি ভদ্রলোকটির সঙ্গে তার এক ধরনের খাতির হয়েছিল। তকি সাহেব রস করে কথাবার্তা বলতে জানতেন এবং আবু জুনায়েদ সেটা উপভোগও করতেন। আর তাছাড়া অনেক ভালো কথাও তকি সাহেব বলে থাকেন। মসজিদে এসে আবু জুনায়েদ টের পেয়ে যান যে আহমেদ তকি এই সময়ের মধ্যে আল্লাহ এবং তার প্রিয় রসুলের খাস দুশমনে পরিণত হয়েছেন। সহজাত অনুভব দিয়েই আবু জুনায়েদ বুঝে গেলেন ভবিষ্যতে আহমেদ তকির সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে না। আহমেদ তকি আল্লাহ রাসুলের পূর্ণ চিহ্নিত দুশমন। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আল্লাহ রসুলের যে সকল নতুন দুশমন পয়দা হয়েছে তাদের সকলের নারী নক্ষত্র খবর জেনে গেছেন। আবু জুনায়েদ মনে করেন একটা ব্যাপারে তিনি লাভবান হতে পেরেছেন। বিশ্ববিদ্যালয়ের জনমতের হাওয়া কোন দিকে বইছে মসজিদে এলে তার একটা পূর্বাভাস তিনি পেয়ে যান। হালে তার মধ্যে একটা নতুন অন্তর্দৃষ্টি জন্মাতে আরম্ভ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন ব্যাপারে জনমত গঠন করার জন্য মসজিদ একটা মোক্ষম জায়গা। এক শুক্রবারে তার মসজিদে আসতে একটু দেরি হয়েছিল। তিনি পেছনের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন, কিন্তু নামাজ শেষ হবার অন্যান্য মুসল্লিরা তাকে সামনে আসতে অনুরোধ করলেন। তিনি সামনে এলে 4-5 জন মুসল্লি একসঙ্গে কবিতা সম্মেলনে নজরুল ইসলাম সম্পর্কিত একেবারে বৈজ্ঞানিক সত্যটি, অর্থাৎ হিন্দুরা তার মাথাটি খারাপ করে দিয়েছিল, প্রকাশ করার জন্য একসঙ্গে ধন্যবাদ জানালেন। ফার্সি ভাষার শিক্ষক, যে বিষয়ে একজন ছাত্রও নেই, মাওলানা আব্দুর রহমান তালিব দাঁড়িয়ে তার হস্তচুম্বন করলেন এবং প্রকাশ্যে আলিঙ্গন দান করলেন। তারপর আব্দুর রহমান তালিব সাহেব সমবেত মুসল্লিদের সামনে ঘোষণা দিয়ে বসলেন, এই এতদিনে বিশ্ববিদ্যালয়ের একজন পরহেজগার উপাচার্য এসেছেন। আল্লাহ তার হায়াত দারাজ করুন। এই উপাচার্যকে দিয়ে ইসলামের অনেক খেদমত হবে। নামাজ শেষ করে বেরিয়ে আসছিলাম, মাওলানা আব্দুর রহমান তালিব সাহেব অনুরোধ করলেন, হজরত, আমি কি আপনার সঙ্গে আসতে পারি? আপনার দরবারে আমি পবিত্র ইসলামী উম্মার পক্ষ থেকে কিছু হার্জি পেশ করতে চাই। আবু জুনায়েদ মাওলানা আব্দুর রহমান তালিবকে গাড়িতে উঠিয়ে নিলেন। উপাচার্য ভবনে আসার পর মাওলানা আব্দুর রহমান তালিব জানালেন,
এই বিশ্ববিদ্যালয়ে ইসলামের শত্রুরা তৎপর হয়ে উঠেছে। তিনি যদি একটা শক্ত অবস্থান না নেন, ইসলামের জানি দুশ্মনেরা মুসলিম উম্মার ক্ষতি করতে অধিকতর তৎপর হয়ে উঠবে। ইসলামের ক্ষতি করার জন্য ইসলাম বিরোধীরা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। সে বিষয়ে আবু জুনায়েদ কিছুই জানতেন না। তিনি একটু বিশদ করতে লাগলেন। উত্তরে মাওলানা সাহেব জানালেন, রামানাথ ছাত্রাবাসে হিন্দুরা বিবেকানন্দ না কোনো একজন হিন্দুর মূর্তি তৈরি করেছে। এ ধরনের কাজে ব্রিটিশ আমলেও সম্ভব হয়নি, পাকিস্তান আমলে সম্ভব হয়নি, অথচ স্বাধীন বাংলাদেশে যেখানে ইসলাম রাষ্ট্রধর্ম, বিবেকানন্দ বাবুর পাথরের মূর্তি বহাল তবিয়তে তৈরি করা হয়েছে। এটা কি একটা ষড়যন্ত্রমূলক কাজ নয়? আবু জুনায়েদ জানালেন, বিবেকানন্দের মূর্তি তিনি উদ্বোধন করেছেন। মাওলানা সাহেব যেসব অভিযোগের কথা বলেছেন, এসব কিছুই তার মনে আসেনি। আর মূর্তিটি তৈরি করেছে একজন মুসলমান মহিলা ভাস্কর। এতে দোষের কি থাকতে পারে তিনি ভেবে পান না। মাওলানা সাহেব জানালেন, আপনি খুবই সরল মানুষ। মালাউনদের চক্রান্তটি ঠিক বুঝে উঠতে পারেননি। একটি মুসলিম মহিলাকে দিয়ে মূর্তিটি তৈরি করিয়ে আপনাকে দিয়ে উদ্বোধন করালো। এখানেই চক্রান্তের খেলায় আমরা হেরে গেলাম। মূর্তি নির্মাণের টাকাটা দিয়েছে গোপনে বিশ্ব হিন্দু পরিষদ। তারা এতই চালাক যে মুসলমানদের দিয়ে তাদের মূর্তি নির্মাণের রাজমিস্ত্রির কাজটি করিয়েছে এবং আপনাকে দিয়ে উদ্বোধন করিয়ে মূর্তিটি আইনগতভাবে সিদ্ধ করে নিল। পূর্বে কখনো মালাউনেরা মুসলমানদের এভাবে ব্যবহার করেছে তা আমার জানা নেই। তাদের এক দাঁতের বুদ্ধিযুদ্ধি থাকতো, খৌমের কি আর এই দুর্দশা হতো? আবু জুনায়েদ দুচোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করতে চেষ্টা করলেন। তার মনে হলো মাওলানা আব্দুর রহমান তালিবের কথার মধ্যে কিছু পরিমাণ হলেও সত্য থাকা অস্বাভাবিক নয়। তিনি বললেন, কাজটা তো করা হয়ে গেছে, এখন কি কিছু করার উপায় আছে? আপনারা এ কথা আগে বলেননি কেন? মাওলানা তালিব সাহেব জানালেন, আগে তো আমরা জানতাম না আপনার ইমান এত সাচ্চা। আমরা ধরে নিয়েছিলাম আপনি দিলরুবা খানমের লোক। হই বেটির সঙ্গে মালাউনদের গলায় গলায় ভাব। তা এখন কি করতে হবে সেটা বলুন। যা হবার তা তো হয়ে গেছে, বললেন আবু জুনায়েদ। মাওলানা সাহেব সাড়া দিয়ে জানালেন, আপনি যদি একটু দৃঢ় অবস্থান গ্রহণ করেন, আমরা ইসলামের জন্য অনেক কিছু করতে পারি। সে অনেক কিছুর মধ্যে কোন কাজগুলো পড়ে জানতে চাইল আবু জুনায়েদ। মাওলানা আব্দুর রহমান তালিব ফিসফিস করে বললেন, হাবিবুল্লাহ মুসলিম ছাত্রাবাস এবং এর ফরমানুল হক মুসলিম ছাত্রাবাস দুটো থেকে ৭১ সালের পর থেকে মুসলিম নাম বাদ দেওয়া হয়েছে। আমরা মুসলিম নাম যোগ করার আন্দোলন চালাবো এবং দাবি তুলব বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম ইসলাম সম্মত নয়, সেটা পাল্টাতে হবে। বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম পাল্টাতে বলছেন আপনারা? সেটা কি সম্ভব? মাওলানার প্রতি প্রশ্ন ছুড়ে দিলেন। মাওলানা জবাবে বললেন, কেন সম্ভব নয়? বিবেকানন্দ বাবুর মূর্তি যদি তৈরি করা যেতে পারে, মনোগ্রাম পাল্টানো যাবে না কেন? খোঁজ করে দেখুন, ভারতবর্ষে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিবেকানন্দের মূর্তি বসানো হয়নি, অথচ আপনারা এখানে পূজা আরম্ভ করে দিয়েছেন। এবার জুনায়েদের মুখে ভয়ার্থ ভাব ফুটে উঠল। যথাসম্ভব কণ্ঠস্বর সংযত করে বললেন, আমি কিন্তু এসবের মধ্যে থাকতে পারবো না। মাওলানা আব্দুর রহমান কণ্ঠের দরদ ঢেলে দিয়ে বললেন, আমরা আপনার অবস্থান বুঝি। আপনাকে বিপদে ফেলার কোনো খায়াস আমাদের নেই, কিন্তু আমরা যখন কোনো আন্দোলন শুরু করব, আপনি সমর্থন না করতে পারেন কিন্তু বাধা দেবেন না। আবু জুনায়েদ মাথা নাড়লেন। এর অর্থ হ্যাঁ হতে পারে, আবার নাও হতে পারে। মাওলানা আব্দুর রহমান তালিব উঠে দাঁড়িয়ে আবার বসে পড়লেন। আপনার কাছে আমি আরও দুটো আর্জি পেশ করতে চাই। আবু জুনায়েদ বললেন, বলুন। মাওলানা সাহেব জানালেন, কলা ভবনের ছাদে গুন্ডা বদমাইশেরা নানা জায়গা থেকে মেয়ে ছেলে নিয়ে সারা রাত মৌজো করে কাটায়। দারোয়ানরা কোনো বাধাই দেয় না, বরঞ্চ টাকা পয়সা নিয়ে বদমাইশদের সহযোগিতা করে। এই জিনিসটা আপনাকে বন্ধ করতেই হবে। আবু জুনায়েদ জানালেন, তা দারোয়ানরা যদি এই কাণ্ড করে আমি কি বাধা দিতে পারি? মাঝে মাঝে এক আধবার আপনি নিজে গিয়ে চেক করেন, ভয় পেয়ে দারোয়ানরা বন্ধ করে দেবে, বললেন মাওলানা তালিব। সেটা কি উপাচার্যের পক্ষে সম্ভব? বললেন আবু জুনায়েদ। তা কেন সম্ভব হবে না? ইসলামের খলিফারা এভাবেই তো খারাপ কাজের সংবাদ নিতেন। মাওলানা আব্দুর রহমান আঙ্গুলে দাড়ি নাড়াচাড়া করতে করতে বললেন, উপাচার্য ভবনের পশ্চিম দিকে যে রাস্তাটা আছে, তার ডানে বামে
রজবতী মহিলারা তাদের হায়াজ নেফাসের পুরিন্দাগুলো ফেলে দিয়ে যায়। এটা অত্যন্ত জঘন্য কাজ। এই পথ দিয়ে যারাই যাওয়া আসা করে তাদের কাপড় চোপড় থেকে শুরু করে সারা শরীর নাপাক হয়ে যায়। গোটা এলাকাটার পবিত্রতা বজায় রাখতে হলে রাস্তার পাশে পুরিন্দা ফেলার কাজ বন্ধ করতে হবে। মাওলানা আব্দুর রহমান তালিবের দ্বিতীয় প্রস্তাবটি শুনে একদিকে যেমন আবু জুনায়েদের হাসি সংবরণ করা দুঃসাধ্য হয়ে দাঁড়ালো, তেমনি অন্যদিকে ভীষণ রাগ হচ্ছিল। তিনি মাওলানা সাহেবকে জিজ্ঞেস করলেন, মহিলারা মেনস্ট্রুয়েশনের প্যাড কোথায় ফেলবেন তাও আমাকে পাহারা দিতে হবে, সেটাই বলছেন? সেটা কি উপাচার্যের কাজ? মাওলানা সাহেব বললেন, আপনি অকারণে রেগে যাচ্ছেন জনাব। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, একটা নোটিশ লোডকে দিন। এই রাস্তার পাশে পুরিন্দা ফেলা বেআইনি এবং অন ইসলামিক। এই পথ দিয়ে অনেক ধর্মপ্রাণ মুসলমান যাতায়াত করে থাকেন। পুরিন্দার কারণে তাদের পোশাক পরিচ্ছদ, এমনকি অনেক সময় তামাম শরীর অপবিত্র হয়ে যায়। যারা পুরিন্দা ফেলে যায় আখিরাতে তাদের আযাব ভোগ করতে হবে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন আহমেদ সফার লেখা গল্প গাভী বৃত্তান্তের দ্বিতীয় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।